একটা কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য কি ধরনের ভূমিকা পালন করে। তো এখানে আমাদের যেহেতু রুরাল সোশিওলজি, যেটা রুরাল সোসাইটি নিয়ে ডিল করে বা রুরাল সোসাইটি সম্পর্কে স্টাডি করা হয় রুরাল সোশিওলজির মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল সোসাইটির যে ডেভেলপমেন্ট সেটা কিভাবে হয়ে থাকে বা আমাদের এগ্রিকালচারাল বেসড যে সোসাইটি বা কান্ট্রি সেখানে রুরাল ডেভেলপমেন্টের জন্য এগ্রিকালচারের ভূমিকা গুলো কি কি। তো এটা যদি আমরা কয়েকটা ভাগে দেখি, তো এখানে প্রথম হচ্ছে শেয়ার অফ এগ্রিকালচার ইন ন্যাশনাল ইনকাম। শেয়ার অফ এগ্রিকালচার ইন ন্যাশনাল ইনকাম, আমাদের ন্যাশনাল ইনকাম সেখানে এগ্রিকালচারের শেয়ারটা কি বা কিভাবে এগ্রিকালচারটা বিভিন্ন সময়ে যে রোল প্লে করে। তো আমরা জানি এগ্রিকালচার আমাদের বাংলাদেশের যে রুরাল সোসাইটি সেটা ডেভেলপমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিনিয়ত পালন করে এবং আমাদের যে টোটাল জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আছে, তো সেটার একটা অন্যতম অংশ এগ্রিকালচার এবং ফরেস্ট্রি সেখান থেকে আমরা পেয়ে থাকি বা এগ্রিকালচার এবং ফরেস্ট্রি আমাদের যে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা জিডিপি সেটা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রতি বছরই যে একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা এগ্রিকালচারের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং আমাদের যে টোটাল ন্যাশনাল ইনকাম, ওভারঅল ন্যাশনাল ইনকাম সেটা বৃদ্ধিতেও সহায়তা করে। তাছাড়া ২ নাম্বারটা এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ লাইভলিহুড অ্যান্ড এমপ্লয়মেন্ট। এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ লাইভলিহুড অ্যান্ড এমপ্লয়মেন্ট। এগ্রিকালচারটাকে আমরা শুধুমাত্র একটা নিছক যে অকুপেশন সেই হিসেবে দেখি না, এটা আমাদের বিভিন্নভাবে যে ওয়ে অফ লাইফ বা একটা কান্ট্রি কিভাবে চলবে সেটার যে থট বা আউটলুকটা সেটাও আমরা এগ্রিকালচার থেকে পেয়ে থাকি। তো আমাদের বাংলাদেশে যদি দেখি আমাদের প্রায় মানে 60 to 70% যে পপুলেশন তারা এগ্রিকালচারের সাথে জড়িত এবং তারা বিভিন্নভাবে তার এগ্রিকালচারটাকে পেশা হিসেবে নিয়ে থাকে এবং এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল যে অ্যাক্টিভিটি গুলো সেগুলোর সাথে জড়িত হয়ে তাদের লাইভলিহুডটা তারা লিড করে। তো আমাদের এগ্রিকালচারটা আমাদের লাইভলিহুড এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করে। তো agriculture as a source of manpower, agriculture as a source of manpower আমাদের যে পূর্ববর্তী স্টেজে আমরা যদি দেখি আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেখানে আমাদের ম্যান পাওয়ার ফর র্যাপিডলি এক্সপ্যান্ডিং নন এগ্রিকালচারাল সেক্টর such as manufacturing, commerce, service, etc. যেগুলো প্রতিনিয়ত ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের যে এগ্রিকালচারের যে ডেভেলপমেন্ট সেটা কমে যাচ্ছে বা এগ্রিকালচারের যে সোর্সটা বা এগ্রিকালচার থেকে যে প্রোডাকশন সেটা প্রতিনিয়ত কমে যাচ্ছে। তো তারপরও আমাদের যে বিভিন্ন ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা যে প্রথম ধাপ সেখানে আমাদের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার সেটা ইন এগ্রিকালচার সেটা প্রতিনিয়ত জিরোর দিকে ধাবিত হচ্ছে। তো আমাদের যে এগ্রিকালচারাল প্রোডাকশন সেখানে তারপর আমাদের যেহেতু রুরাল বেস সোসাইটি সেখানে অবশ্যই ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, যেটা আমরা মানুষের প্রয়োজন হয় যেটা বিভিন্নভাবে তারা লেবার হিসেবে এগ্রিকালচারের সাথে জড়িত হওয়ার ফলে তারা সোর্স অফ ম্যান পাওয়ার হিসেবে কাজ করে। তো আমাদের এগ্রিকালচারের সাথে সাথে যে নন এগ্রিকালচারাল সেক্টর যেগুলো সেগুলো ডেভেলপড হওয়ার সাথে সাথে আমাদের এগ্রিকালচারের যে প্রপোর্শন অফ লেবার ফোর্স এঙ্গেজড ইন এগ্রিকালচার সেটা কমে যাচ্ছে। তারপরেও আমাদের যে এগ্রিকালচারটা সোর্স অফ ম্যান পাওয়ার হিসেবে কাজ করে আমাদের যেহেতু রুরাল বেসড বা রুরাল সোসাইটিতে আমাদের অধিকাংশ পপুলেশন বসবাস করে। তো হচ্ছে এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ র ম্যাটেরিয়ালস, আমাদের যে বিভিন্ন কনজিউমার গুডস যেগুলো ইন্ডাস্ট্রি থেকে প্রডিউসড হয়, তো সেটার জন্য যে প্রাইমারি যে র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেটা আমরা মূলত এগ্রিকালচার থেকে পেয়ে থাকি। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রসেসিং ইন্ডাস্ট্রি যেগুলো এগ্রিকালচারের যে বিভিন্ন র ম্যাটেরিয়াল সেগুলো ইউজ করে তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল গুডস সেগুলো প্রডিউস করে। তো আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সেটার অবশ্যই আমাদের রুরাল ডেভেলপমেন্ট বা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য
প্রয়োজন বা একটা রুরাল সোসাইটির ক্ষেত্রে অবশ্যই সেখানে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সেটা হতে হয়। তারপরটা হচ্ছে এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ ক্যাপিটাল ফর ডেভেলপমেন্ট। এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ ক্যাপিটাল ফর ডেভেলপমেন্ট। প্রত্যেকটা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই সেখানে ক্যাপিটাল প্রয়োজন হয়। আমরা যেকোনো কাজ পরিচালনার জন্য অবশ্যই আমাদের সেখানে ফান্ডের প্রয়োজন হয় বা অর্থ সম্পদের প্রয়োজন হয়। ক্যাপিটাল ছাড়া আসলে কোনো বিজনেস বা কোনো ডেভেলপমেন্ট সেটা সম্ভব হয় না। তো আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর সেখান থেকে আমাদের এই ক্যাপিটালটা সেটা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা আমাদের যে ইকোনমিক গ্রোথ সেটা পরিচালনা করতে হলে এগ্রিকালচার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে। কারণ এগ্রিকালচারাল যে প্রোডাকশন সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যাপিটাল আহরণ করে সেটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের সোসাইটিতে ডেভেলপমেন্টটা করতে পারি। তো আমাদের বিভিন্ন সোসাইটিতে আমাদের যে ডেভেলপমেন্টটা সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপরেও এগ্রিকালচারটা আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্যাপিটালের অন্যতম সোর্স হিসেবে সহায়তা করে থাকে। তো হচ্ছে এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ। এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ আমাদের যে ফরেন ইনকাম বা বিশেষ করে আমরা যেগুলো এক্সপোর্ট করি তো সেক্ষেত্রে আমাদের যে ক্যাপিটাল গুডস যেগুলো প্রতিনিয়ত আমরা অন্যান্য দেশে এক্সপোর্ট করি এটার মাধ্যমেও আমরা আমাদের যে ফরেন এক্সচেঞ্জ সেটা অব্যাহত থাকে এবং সেখান থেকে আমরা যে ফরেন কারেন্সি সেটা আমরা সহজে গেইন করতে পারি এবং আমাদের যে কারেন্ট অ্যান্ড পটেনশিয়াল ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্ট সেটা সঠিকভাবে পরিচালনা করতেও এগ্রিকালচার অনেকাংশে সহায়তা করে থাকে। হচ্ছে এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ চিপ ফুড। এগ্রিকালচার অ্যাজ এ সোর্স অফ চিপ ফুড আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হওয়ার সাথে সাথে আমাদের যে ডিমান্ড ফর ফুড খাদ্যের যে চাহিদা সেটাও প্রতিনিয়ত বেড়ে যায়। অর্থাৎ আমরা আমাদের যখন ডেভেলপমেন্ট হয় তখন আমাদের বিভিন্ন লাইফ প্যাটার্ন লাইফস্টাইল খাদ্য অভ্যাস প্রতিনিয়ত চেঞ্জ হয় বা উন্নত হতে থাকে। তো এটার ফলে আমাদের যে বিভিন্ন সময় খাদ্যের যে চাহিদা তো সেটা পূরণের জন্য আমাদের এগ্রিকালচারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ বা বিভিন্ন সময় আমাদের যে চিপ রেটে বিভিন্ন প্রোডাক্ট বা ফুড সেগুলো পেতে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের যে ফুড প্রাইসেস যেগুলো আন্ডার ডেভেলপড কান্ট্রি এবং হাই ইনকাম কান্ট্রি যে ইকোনমি সেখানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এগ্রিকালচারাল বেসড যে কান্ট্রি সেখানে ফুডের যে প্রাইস সেটা সবসময় কম থাকে এবং ডেভেলপড কান্ট্রি যেখানে এগ্রিকালচারের প্রোডাকশন কম সেখানে ফুডের রেটটা বা প্রাইসটা অবশ্যই হাই হয়ে থাকে। এগ্রিকালচার অ্যাজ এ স্টিমুলাস টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এগ্রিকালচার যেটা আমাদের ফার্ম ইনকাম এবং পারচেসিং পাওয়ার সেটা বৃদ্ধি করার জন্য যে করার মাধ্যমে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেদিকে ধাবিত করে। অর্থাৎ স্টিমুলাস এটা হচ্ছে প্রভাবিত করা বা যেটার মাধ্যমে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা সেটা গেইন করতে পারি। তো আমাদের যে বিভিন্ন ধরনের ইকোনমিক্স তারা আর্গুমেন্ট দিয়ে থাকে বিভিন্ন সময় insufficient purchasing power in rural areas is the basic problem in industrial development in low income countries। অর্থাৎ আমাদের যে পারচেসিং পাওয়ার কোনো কিছু ক্রয় করার ক্ষমতা সেটা রুরাল সোসাইটিতে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে অনেকটা কম। তো এটার ফলে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা আমাদের বিভিন্ন ভাবে যে ডেভেলপমেন্ট আমরা করে থাকি তো সেখানে একটা গুরুত্ব বাধা হিসেবে দেখা যায়। তো আমাদের যে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন বা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড এমফাসিস অন ইনক্রিজড ফার্ম পারচেসিং পাওয়ার অ্যাজ এ স্টিমুলাস টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো আমাদের যে বিভিন্ন ওভারঅল ডেভেলপমেন্ট সেটার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে অবশ্যই এগ্রিকালচার সহায়তা করে এবং আমাদের যে ফার্ম প্রসেসিং পাওয়ার সেটা যখন বৃদ্ধি পায় তখন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটা বৃদ্ধি করতে অনেক সহজ হয়। তো এগুলো হচ্ছে রোল অফ এগ্রিকালচার ইন রুরাল ডেভেলপমেন্ট। আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগ্রিকালচার বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করে বা সহায়তা করে বা এটা যে রোলগুলো প্লে করে।
তো তোমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট কনসেপ্ট বা শেষ যে কনসেপ্টটা সেটা হচ্ছে এনজিও অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ। এনজিও অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের পভার্টি সিচুয়েশন সেটাকে কন্ট্রোল করতে বা কমিয়ে রাখতে বা সেটাকে এলিমিনেট করতে এনজিও গুলো, এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের যে বিভিন্ন ধরনের এনজিও গুলো আমরা আমাদের আশেপাশে দেখি, তো সেই এনজিও গুলো আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে আমাদের পোভার্টি ইরাডিকশন বা পোভার্টি সিচুয়েশন সেটা কমিয়ে আনার জন্য কি ধরনের কাজগুলো তারা হাতে নেয় বা তাদের অ্যাক্টিভিটিস গুলো কি কি যেগুলোর মাধ্যমে আমাদের পোভার্টি সিচুয়েশন সেটা কন্ট্রোল করা সম্ভব হয়। তো আমাদের এনজিও গুলো মূলত বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা হাতে নেয় বা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ হাতে নেয় যেটার মাধ্যমে তারা পোভার্টি সিচুয়েশনটাকে কন্ট্রোল করে। তো এটার যে উদ্দেশ্য কয়েকটা অ্যাসপেক্টসে তারা এই ইনিশিয়েটিভ গুলো নিয়ে থাকে। তো সেগুলো হচ্ছে আমাদের যে ইকোনমিক গ্রোথ অ্যাচিভমেন্ট প্রসেস সেটাকে দ্রুতগামী করা বা অতি সহজে ইকোনমিক অ্যাচিভমেন্ট সেটাকে যে গ্রোথটা সেটা নিয়ে আসার জন্য সহায়তা করে থাকে। তারপর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের যে মানব সম্পদ সেটার উন্নয়ন করতেও অনেকাংশে সহায়তা করে এবং বিভিন্ন পোর গ্রুপ অফ পিপুল যারা একটা রুরাল সোসাইটি বা বিভিন্ন সোসাইটিতে বসবাস করে তাদেরকে টার্গেট করে তাদেরকে ডেভেলপ করার জন্য তারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যেগুলো কম্বাইনলি তারা নিয়ে থাকে, যে স্ট্র্যাটেজি গুলোর মাধ্যমে আমাদের পভার্টি সিচুয়েশন কমিয়ে আনার সাথে সাথে তাদেরকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস সেগুলোর সাথে ইনভলভ করা এবং এটার ফলে এটা করার জন্য তারা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ হাতে নেয়। সেই ইনিশিয়েটিভ গুলো হলো ১ নাম্বার হিউম্যানিটেরিয়ান প্রোগ্রেস অ্যান্ড স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর রুরাল পোর। হিউম্যানিটেরিয়ান প্রোগ্রেস অ্যান্ড স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর রুরাল পোর। আমাদের যে রুরাল পোর যারা রুরাল সোসাইটিতে বসবাস করে, তো তারা রুরাল সোসাইটিতে বসবাস করতে গিয়ে তাদের যে টোটাল লাইফে তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তারা ফেস করে বা তারা গেইন করে তাদের নিজস্ব কার্যাবলী বা তাদের সোসাইটিতে বসবাস করার মাধ্যমে। কিন্তু আমাদের যে এই লাইফ এক্সপিরিয়েন্স গুলো তাদের ভিতরে রুরাল সোসাইটিতে যারা বসবাস করে তাদেরকে সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ করা এবং তাদের যে প্রবলেম বা সমস্যাগুলো সেটা ফেস করে এবং তার যে সমাধান সেটা দেওয়ার জন্য যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো সেটা বিভিন্ন সময় এনজিও গুলো হাতে নেয়। তো এনজিও গুলো এই যে রুরাল সোসাইটিতে যারা বসবাস করে তাদেরকে অ্যানালাইজ করা এবং তাদের যে সোসাইটির যে বিভিন্ন প্রবলেম বিশেষ করে বিভিন্ন ধরনের যে কুসংস্কার বা অ্যান্টি লাইফ পার্সপেক্টিভ যেগুলো তাদের ভিতরে বিরাজ করে, তো সেগুলো থেকে অ্যানালাইজ করে তাদের যে একটা প্রবলেম গুলো সমাধান করার জন্য এনজিও গুলো ভূমিকা পালন করে। তো এটার জন্য তারা বিভিন্ন ধরনের প্রাইমারি ট্রেনিং, ইমপ্রুভ ট্রেনিং, অর্গানাইজিং এক্সচেঞ্জ অফ ভিউজ প্রোগ্রাম among different groups or areas, say regular adult education activities, weekly analytical discussion যেগুলো তারা বিভিন্ন সময় করে থাকে। তো আমাদের যে এনজিও গুলো তারা আমাদের হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্ট থ্রু জয়েন্ট অ্যানালাইসিস অ্যান্ড সলিউশন by different seminar and workshop, joint social activities, অ্যাপ্লিকেশন অফ সোশিও ইকোনমিক প্রজেক্ট যেগুলো তারা বিভিন্ন সময় হাতে নেয় এবং তারা বিভিন্ন ধরনের ডেভেলপিং স্মল গ্রুপ, ক্রেডিট বেসড কোঅপারেটিভ, মাদার ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড কোঅপারেটিভ যেগুলো যেগুলো হোমলেস অ্যান্ড ল্যান্ডলেস পিপুল তাদের ক্ষেত্রে এই ইনিশিয়েটিভ গুলো তারা হাতে নিয়ে আমাদের যে হিউম্যানিটেরিয়ান প্রোগ্রেস এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন ফর রুরাল পোর সেটা করে থাকে। স্যার ২ নাম্বারটা এমপ্লয়মেন্ট জেনারেশন। এমপ্লয়মেন্ট জেনারেশন রুরাল পিপুল যারা রুরাল সোসাইটিতে বিশেষ করে পোর পিপুল তারা বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস বা ইনকাম রিলেটেড যে অ্যাক্টিভিটি বা এমপ্লয়মেন্ট জেনারেশন যে অ্যাক্টিভিটি এবং সোশ্যাল পলিসিস, মেথড, স্ট্র্যাটেজি অফ এনজিও সেটা আমাদের বিভিন্ন ধরনের ফরেন যে এক্সপার্ট বা ফরেন ডেভেলপমেন্ট এক্সপার্ট তাদেরকে বিভিন্নভাবে অ্যাট্রাক্টেড করে থাকে এবং এনজিও গুলো আমাদের দুই ভাবে এমপ্লয়মেন্ট
ক্রিয়েট করে। এনজিওর মাধ্যমে মানুষের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি সেটা ২ ভাবে সৃষ্টি হয়। এক হচ্ছে তাদের নিজস্ব যে কার্যাবলী বা এনজিওর যে নিজস্ব কার্যক্রম সেটা পরিচালনার জন্য তাদের যে লোকবল প্রয়োজন হয়। তো এটার ফলে কিছু মানুষ তারা জবের সুবিধা পেয়ে থাকে। তো এটার ফলে তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং সাথে তারা তাদের যে বিভিন্ন ফ্যাসিলিটিস সেটা প্রোভাইড করার মাধ্যমে তারা বিভিন্ন মানুষকে তাদের কর্মমুখী করার চেষ্টা করে। এটার ফলে বিভিন্ন মানুষ তারা বিভিন্ন ধরনের ট্রেনিং বা অন্যান্য যে ফ্যাসিলিটিস গ্রহণ করে তারা তাদের যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন বা কোনো একটা কাজ করার যে সক্ষমতা সেটা গেইন করে। তো এটা হতে পারে যে ল্যান্ডলেস শেয়ার ক্রপার, বি কিপিং, স্মল বিজনেস, রাইস অ্যান্ড পপকর্ন প্রোডাকশন, সেরিকালচার, হ্যান্ডিক্রাফটস যেগুলো বা উড অ্যান্ড ক্যান ওয়ার্ক, ডেভেলপিং নার্সারি। তো এই ধরনের যে কাজগুলো যেগুলোর মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে তাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটা করে থাকে বা বিভিন্ন সময় এনজিও গুলো এক্ষেত্রে সহায়তা করে থাকে। তো হচ্ছে ৩ নাম্বারটা অর্গানাইজিং গ্রুপস অ্যান্ড পার্টিসিপেশন অফ দ্য বেনিফিশিয়ারি। অর্গানাইজিং গ্রুপস অ্যান্ড পার্টিসিপেশন অফ দ্য বেনিফিশিয়ারি। আমাদের যে অর্গানাইজিং গ্রুপ on very important and effective innovation by NGOs is the strategy of অর্গানাইজিং গ্রুপ ওয়াইজ মিটিং। আমাদের যে গ্রুপ ওয়াইজ মিটিং এনজিওর একটা অন্যতম যে কাজ তারা গ্রুপ ওয়াইজ যে মিটিং সেটা বিভিন্ন সময় ক্রিয়েট করে বা প্রত্যেকটা এনজিও যে একটা তাদের সত্ত্ব থাকে যারা এটার সাথে জড়িত হবে তাদেরকে একটা গ্রুপ করতে হবে এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন মিটিং এ বা একে অন্যকে খোঁজ খবর নেওয়া সেটা তাদের এই গ্রুপ ওয়াইজ করতে হয়। তো এটার ফলে তারা যে লোন স্কিমটা সেভাবে সেট করে এবং ইকোনমিক্যালি যে পোর যে পিপল তাদেরকে এম্পাওয়ারমেন্ট বা এম্পাওয়ার করতে অনেকাংশে সহায়তা করে এবং এই যে গ্রুপ ওয়াইজ মিটিং এটার ফলে তাদের ভিতরে যে রিলেশনটা সেটা আরো গাঢ় করতে সহায়তা করে এবং পোর পিপল তারা একে অন্যের সম্পর্কে জানার মাধ্যমে তাদের ভিতরে যে সচেতনতা সেটা বৃদ্ধি পায়। ৪ নাম্বারটা মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ প্রকল্প যেটা আমাদের যে ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা যদি একটা রুরাল সোসাইটি বা রুরাল এরিয়া তাদের যে পভার্টি লেভেল সেটা যদি আমরা কমিয়ে আনতে চাই বা চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা প্রয়োজন এবং আমাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন per head income and scheme to increase saving is required for sustainable development and poverty reduction can be seen for the poor. তো আমাদের যে লোন আইডেন্টিফিকেশন অফ লোন যেটা অবশ্যই আমাদের প্রয়োজন কোনো একটা কাজ পরিচালনা করতে হলে অবশ্যই আমাদের সেখানে অর্থের প্রয়োজন হয় বা ফান্ডের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যারা দারিদ্র পিপল রুরাল সোসাইটিতে বসবাস করে তাদের যে সোর্সেস অফ ক্রেডিট সেটা খুবই সীমিত অর্থাৎ তারা সব জায়গা থেকে লোন গ্রহণ করতে পারে না কারণ তারা পর্যাপ্ত পরিমাণ জামানত সেটা দেখাতে পারে না। তো এটার ফলে আমাদের যে এনজিও গুলো তারা জামানত ছাড়াই তাদেরকে বিভিন্ন ধরনের লোন ফ্যাসিলিটিস বা মাইক্রো ক্রেডিট সেটা প্রদান করে থাকে। তো এটার ফলেও তাদের যে লাইফস্টাইল লাইফ প্যাটার্ন বা যে ফ্যামিলি লাইফ সেটা ডেভেলপ করা সম্ভব হয়। আচ্ছা ৫ নাম্বারটা টার্গেটিং পোর রুরাল উইমেন অ্যাজ বেনিফিশিয়ারি। টার্গেটিং পোর রুরাল উইমেন আমাদের যে পোর রুরাল যে মহিলা সম্প্রদায় যারা বসবাস করে রুরাল সোসাইটিতে তো তাদেরকে মূলত এনজিও গুলো টার্গেট করে এবং তাদেরকে যে বিভিন্নভাবে বেনিফিটেড করার জন্য তাদের যে কার্যক্রমগুলো তারা হাতে নিয়ে থাকে। তো তাদের যে ব্যাকওয়ার্ড লাইফ সেখান থেকে সামনের দিকে এগিয়ে আসার জন্য এনজিও গুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। বিভিন্ন এনজিও তাদের শর্ত থাকে তারা শুধুমাত্র মহিলাদেরকে তারা লোন দিয়ে থাকে। তো এবং তারা মনে করে যে মহিলাদেরকে যদি স্বাবলম্বী করা যায় তাহলে একটা পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব এবং তাদের যে সচেতনতা বৃদ্ধির সাথে তারা তাদের অধিকার সম্পর্কেও সচেতন হবে। তো এটার ফলে যে রুরাল পোর উইমেন তাদেরকে এম্পাওয়ারমেন্ট করা বা তাদের যে বিভিন্ন পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট প্রসেস যেটা আমাদের সোসাইটিতে অবশ্যই একটা পজিটিভ ইফেক্ট সেটা নিয়ে আসে এবং যে এনজিও গুলো এই মহিলাদেরকে
এনগেজ করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকে। So creating facilities for poor to enjoy government owned খাস ল্যান্ড। আমাদের যে খাস জমিগুলো আছে, বিশেষ করে যেগুলোর কেউ মালিক না, যেটার মালিক আমাদের সরকার বা গভর্নমেন্ট, তো সেই জমিগুলো বিভিন্নভাবে বন্দোবস্ত নিয়ে যারা পুয়ার রুরাল পিপল তারা সেটা ইউজ করে তাদের যে লাইফটা তারা লিড করতে পারে। যেমন আমাদের এই বছর যদি দেখো আমাদের গভর্নমেন্ট থেকে যাদের জমি জায়গা নাই তাদেরকে এক মানে একটা বাড়ি সহ তাদেরকে কিছু জমি যেগুলো খাস জমি তাদেরকে বন্দোবস্ত দিয়ে সেখানে তাদের বসবাস করার সুযোগ দিচ্ছে। তো এটার ফলে আমাদের যারা পুয়ার বা হতদরিদ্র তারা হয়তোবা এই সুবিধা নিয়ে তারা সুন্দরভাবে তাদের লাইফটা লিড করতে সক্ষম হচ্ছে। তো আমাদের যে এনজিও গুলো আছে তারা বিভিন্ন পুয়ার পিপল তাদের নিয়ে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে থাকে বা বিভিন্ন পরামর্শ প্রদান করে, যেটার মাধ্যমে এই গভর্নমেন্ট ওন খাস ল্যান্ড যেগুলো তারা নিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস পরিচালিত করে তাদের যে লাইফ প্যাটার্ন বা লাইফ স্টাইল সেখানে পরিবর্তন নিয়ে আসতে পারে। হচ্ছে হেলথ, নিউট্রিশন অ্যান্ড হাইজিন। হেলথ, নিউট্রিশন অ্যান্ড হাইজিন। বাংলাদেশে হেলথ এবং নিউট্রিশন স্ট্যাটাস অফ রুরাল পিপল ইজ ভেরি পোর। আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা যারা আমরা বসবাস করি তাদের যে হেলথ এবং স্যানিটেশন ফ্যাসিলিটি সেটা খুবই পোর। তো এটার কারণে আমাদের যে মেজরিটি অফ দ্য পপুলেশন তারা বিভিন্ন সময় যে মেডিকেল এবং হেলথ ফ্যাসিলিটিস সেটা থেকে বঞ্চিত হয় এবং তাদের যে ন্যূনতম যে সার্ভিসেস প্রয়োজন সেটাও তারা পায় না। তো এটার জন্য আমাদের এনজিও গুলো তাদের বিভিন্ন ট্রেনিং এবং এডুকেশন সার্ভিসেস যেগুলো প্রদান করে হেলথ এবং নিউট্রিশন যে সেক্টর সেটা ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ পভার্টি মেজারমেন্ট। আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সেক্টর যেটা বিশেষ করে আমাদের ডায়রিয়া কন্ট্রোল, ভ্যাকসিনেশন এগেইনস্ট 6 hazardous disease, campaign for health consciousness, expansion of water and sanitation services, reproductive health care and family planning services, যেগুলো এনজিও গুলো এগুলো এই বিষয়গুলোতে বিভিন্ন সময় সহায়তা প্রদান করে থাকে। তারপর একটা রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট। রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি তো প্রতিনিয়ত বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার সেটার দ্বারা আমরা বাংলাদেশের যে পপুলেশন বিশেষ করে রুরাল সোসাইটিতে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের এই এনজিও গুলো তারা এই পোর পিপল তাদেরকে যে বিভিন্ন ইমার্জেন্সি নিড যেটা বিভিন্ন ডিজাস্টার সিচুয়েশনে সেটা প্রোভাইড করতে বিভিন্নভাবে সহায়তা করে। যেমন আমাদের ন্যাচারাল ডিজাস্টার লাইক ফ্লাড, ড্রাট যেগুলো বা বিভিন্ন ধরনের কন্টামিনেটেড ডিজিজেস যেগুলো আছে তো সেটা থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের যে রিলিফ বা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট সেগুলো হাতে নেয় এবং এটার ফলে তারা আমাদের রুরাল যে পভার্টি সিচুয়েশন সেটা কন্ট্রোল করা বা কমিয়ে আনতে অনেকাংশে সহায়তা করে। তবে হচ্ছে ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন। ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন। তো ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন যে শিক্ষাগুলো সেটাও এনজিও গুলো বিভিন্ন সময় প্রদান করে। বিশেষ করে এনজিও গুলো আমাদের হাইলি অ্যাক্টিভ ইন দ্য সেক্টর অফ ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল এডুকেশন। তো এটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স সেগুলোকে ডেভেলপ করা বা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট যে এডুকেশন সেটা প্রদান করা। যেমন আমাদের ব্র্যাক তাদের যে স্যাটেলাইট স্কুল সেটা পরিচালনা করার মাধ্যমে যে ইনফর্মাল এডুকেশন পলিসি তারা হাতে নিয়ে থাকে এবং এটার ফলে যে পার্টিসিপেশন অফ প্যারেন্টস এবং কমিউনিটি লেভেলে যারা বসবাস করে বয়স্ক সদস্য তাদের বিভিন্ন শিক্ষা প্রদান করা, বিশেষ করে যারা ইলিটারেসি যাদের ভিতরে শিক্ষা নাই তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে বিভিন্ন ধরনের ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন সেটা প্রদান করার জন্য। তো নন ফর্মাল এডুকেশন হচ্ছে যে তাদের একটা স্ট্রাকচার থাকবে কিন্তু ফর্মাল এডুকেশনের মতো কোনো সিলেবাস বা কোনো থাকে না এবং সেটাকে ইনভলভ হওয়াও একেবারে ম্যান্ডেটরি না বা অবশ্যই করতে হবে না সেটা। আর ইনফর্মাল এডুকেশন হচ্ছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের যে বিভিন্ন কার্যাবলী বা আমাদের যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে
বা বিভিন্ন কাজের সাথে ইনভলভ হওয়ার মাধ্যমে যে শিক্ষাটা আমরা গেইন করি, তো সেটা হচ্ছে ইনফরমাল এডুকেশন, যেটাতে কোনো ফরমালি কোনো স্ট্রাকচার বা সিলেবাস এ ধরনের থাকে না। তো আমরা নরমালি আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যে শিক্ষাগুলো অর্জন করি সেটা হচ্ছে ইনফরমাল এডুকেশন। লাস্ট যে পয়েন্ট, ইনোভেটিং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর স্মল অ্যান্ড সিজনাল ফার্মার্স। আমাদের যে বিভিন্ন স্মল এবং সিজনাল ফার্মার্স তাদের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি সেটা ইনোভেট করা বা ক্ষুদ্র ক্ষুদ্র যে টেকনোলজি সেটা ইনোভেট করে সেটা ফার্মারদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে স্মল এবং সিজনাল ফার্মার তাদেরকে সহায়তা করার জন্য এনজিও গুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নেয়। যেমন আমাদের বাংলাদেশে 70-এর দশকে প্রথম ইরিগেশনে যেটা শুরু হয়, এগ্রিকালচারাল ল্যান্ডে ইরিগেশন শুরু হয়, কিন্তু তখন আমাদের যে স্মল ফার্মার বা স্মল সাইজ অফ ফার্মিং ল্যান্ড এটার কারণে তখন আমাদের যে শ্যালো টিউবওয়েল সেটা আমাদের সুইটেবল ছিল না সেখানে ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যে এনজিও গুলো তারা বিভিন্ন ধরনের যে ছোট ছোট যেমন ব্যাম্বু বা ক্যানেল টিউবওয়েল, তবে হচ্ছে স্টার পাম্প, ঢেকি পাম্প এ ধরনের যে ইরিগেশন টেকনোলজি সেটা ডেভেলপ করে আমাদের সোসাইটিতে সেটা ইউজ করার জন্য অনেকাংশে সহায়তা করে। তো এটার ফলে আমাদের যে এনজিও গুলো আমাদের স্মল এবং সিজনাল ফার্মার্স তাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সময় সহায়তা করে। তো এই অ্যাক্টিভিটিস গুলো যেগুলো হাতে নেওয়ার ফলে আমাদের যে পভার্টি সিচুয়েশন সেটা কন্ট্রোল করতেও এনজিও গুলো সহায়তা করে। সাথে সাথে তারা বিভিন্ন ধরনের যে রুরাল পোর্ট ডেভেলপমেন্ট যে ইনিশিয়েটিভ গুলো হাতে নেওয়ার ফলে আমাদের বাংলাদেশে পভার্টি সিচুয়েশনটা কন্ট্রোল করতে তারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, সরি, এখানে নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, তো এই কারণে তোমরা কি শুনতে পাচ্ছ এখন? Yes, sir. ওকে, তোমাদের যেটা বলতেছিলাম যে তোমাদের দুইটা চ্যাপ্টার আমি পড়াইছি। 3 নাম্বার সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্র্যাটিফিকেশন যেটা ছিল, তো সেখানে তোমাদের যে পার্ট গুলো, তো লাস্টের যে কনসেপ্টটা ছিল তোমাদের সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড রুরাল সোশ্যাল ডিফারেন্সিয়েশন ইন বা রুরাল সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইন বাংলাদেশ, তো সেটা আমি তোমাদের পড়াইনি আর ওটা তোমাদের পড়াবো না। তো এখন তোমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসে, তো তোমাদের এখানে কয়েকটা পার্ট আছে যেটা প্রথমে তোমাদের মিনিং এন্ড নেচার অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন। তো এখানে তোমাদের পরীক্ষায় যখন আসে তোমরা যদি বিগত প্রশ্নগুলো দেখো তাহলে সেখানে দেখবা যে তোমাদের থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, তারপর হচ্ছে নেচার অফ ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ফাংশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এই তিনটা থেকে তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং ফাংশন অফ সোশ্যাল না ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন এবং থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এই তিনটা থেকে তোমাদের একটা বড় প্রশ্ন দেওয়া হবে তোমাদের ফাইনাল পরীক্ষায়। ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন এবং থিওরি, তো থিওরি থেকেও মূলত তোমাদের যে
মার্কশিয়ান অ্যানালাইসিস অফ সোশ্যাল ক্লাস, সেখান থেকে তোমাদের বড় প্রশ্নটা দেওয়া থাকে, আর তোমাদের অন্য যেগুলো সেখান থেকে তোমাদের ছোট প্রশ্ন অথবা শর্ট নোট দেওয়া থাকে। তো সেখানে ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন, কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন বা নেচার অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সেগুলো থেকে তোমাদের ছোট প্রশ্ন বা শর্ট নোট হিসেবে পরীক্ষায় দেওয়া থাকবে। তো তোমরা সেভাবে প্রিপারেশন নিও। আর হ্যাঁ, কিছু বলবে কেউ? স্যার শর্ট নোটস স্যার কিভাবে স্যার লেখা লাগে? ওখানে কি স্যার মানে চ্যাপ্টার মতো থাকে না স্যার? তোমাদের শর্ট নোট গুলো 4টা শর্ট নোট লিখতে হয়, তো একটাতে আড়াই তোমাদের মার্কসে? 3.5 মার্কস হিসেবে থাকে, 3.5 মার্কস আচ্ছা। তো প্রত্যেকটা। তো তোমাদের 14 মার্কের প্রশ্নে 4টা যেটা অ্যান্সার করতে হয়। তোমরা তোমরা তো এখনো একবারও ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করোনি, তাই না? না স্যার, হ্যাঁ, সিটি তো তোমাদের স্যার দেই নাই, মানে হ্যাঁ, ওটাই তোমরা তো বুঝতেছি না। মানে টোটাল কোনো মানে পরীক্ষাই অ্যাটেন্ড করো নাই। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা, মানে আমাদের দেখবা যে আগে বিগত সালে যে প্রশ্নগুলো সেগুলো পাওয়া যায় আর কি। এবং তোমাদের মোটামুটি এগ্রিকালচারে যেহেতু চাটনি আগে আমরা পরীক্ষা নিতাম, তো অনেক প্রশ্ন তাদের কাছে আছে। তো তোমরা যদি সেই প্রশ্নগুলো কালেক্ট করো এবং সেগুলোই যদি সলভ করো আমাদের সাবজেক্টের ক্ষেত্রে, মানে বিগত সালের প্রশ্নগুলো দেখে সেটাই যদি সলভ করো, তাহলে দেখবা তোমাদের মোটামুটি সবগুলো প্রশ্নই চলে আসবে সেখান থেকে। মানে ওটা আমরা দেখা যায় যে কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা ঘোরাই ফেরাই বিভিন্ন সময় দিয়ে থাকি, তো একই ধরনের প্রশ্নই মূলত হয়ে থাকে। তো তোমরা সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবা। তো তোমাদের 4 নাম্বার যে চ্যাপ্টার, এটাতে যে বেশি ছিল, তো এখানেও তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস ফর চেঞ্জিং এগ্রিরিয়ান সোসাইটি, রোল অফ এগ্রিকালচার ইন রুরাল ডেভেলপমেন্ট এবং এনজিও ইনিশিয়েটিভ ফর রুরাল ডেভেলপমেন্ট, এই 4টা থেকে তোমাদের তোমাদের এই চ্যাপ্টারটা শুধুমাত্র ফাইনাল পরীক্ষায় থাকবে, তোমাদের ক্লাস টেস্টে থাকবে না। ফাইনাল পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা 14 মার্কসের 14 মার্কের একটা বড় প্রশ্ন থাকবে এবং একটা শর্ট নোট থাকবে। 14 মার্কের একটা বড় প্রশ্ন এবং একটা শর্ট নোট থাকবে। তো এক্ষেত্রে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, টেকনোলজিক্যাল ফ্যাক্টরস ফর চেঞ্জিং এগ্রিরিয়ান সোসাইটি, রোল অফ এগ্রিকালচার ইন রুরাল ডেভেলপমেন্ট এবং এনজিও ইনিশিয়েটিভ ফর রুরাল ডেভেলপমেন্ট, এই 4টা থেকে তোমাদের একটা 9 মার্ক অথবা 10 মার্কের প্রশ্ন থাকবে ফাইনাল পরীক্ষায়। তারপর হচ্ছে কজেস অফ সোশ্যাল চেঞ্জ এবং বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট, কজেস অফ সোশ্যাল চেঞ্জ এবং বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট, এই দুইটা থেকে তোমাদের একটা শর্ট নোট থাকবে ফাইনাল পরীক্ষায়। এই দুইটা থেকে তোমাদের একটা শর্ট নোট অবশ্যই ফাইনাল পরীক্ষায় থাকবে। কজেস অফ সোশ্যাল চেঞ্জ এবং বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট, এই দুইটা থেকে একটা শর্ট নোট থাকবে। আর বাকি যেটা ডেফিনেশন অফ সোশ্যাল চেঞ্জ, ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ এবং ডেফিনেশন অফ রুরাল ডেভেলপমেন্ট, এখান থেকে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন থাকবে ফাইনাল পরীক্ষায়। ছোট্ট, সেটা 4 মার্কের অথবা 5 মার্কের হিসেবে তোমাদের একটা ছোট প্রশ্ন থাকবে। ডেফিনেশন অফ সোশ্যাল চেঞ্জ, ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ এবং ডেফিনেশন অফ রুরাল ডেভেলপমেন্ট, এই তিনটা থেকে একটা ছোট প্রশ্ন। কজেস অফ সোশ্যাল চেঞ্জ, বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট, এই দুইটা থেকে একটা শর্ট নোট এবং বাকি 4টা থেকে একটা 9 মার্ক অথবা 10 মার্কের যেটা বড় প্রশ্ন থাকবে। তো এই ক্ষেত্রে দেখবা যে তোমাদের আবার যেটা আর কি এখান থেকে হয়তো তোমাদের বিগত যে প্রশ্ন ছিল, যারা তোমাদের আগের ব্যাচে যারা ছিল, তাদের দেখবা যে অনেক ক্ষেত্রে আমরা হ্যাঁ বলো। ফ্যাক্টরস অফ কি প্রশ্ন থাকবে? এখান থেকে তোমাদের ছোট একটা প্রশ্ন হয়তো বা আমরা বলছি যে ফ্যাক্টরস গুলো যে নামগুলো উল্লেখ করো, শুধুমাত্র নামগুলো উল্লেখ করো বা শর্টলি খুব ছোট আকারে এটা তোমাদের বর্ণনা করতে বলা হতে পারে। তো এভাবে আর কি তোমাদের
ওখান থেকে প্রশ্ন দেওয়া হতে পারে। তো তোমরা এইভাবে আর কি তোমাদের যে বিগত প্রশ্নগুলো আছে যেটা সেভাবে তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। স্যার 14 মার্কের কোশ্চেন কত পৃষ্ঠা লিখতে হবে? তোমাদের আসলে মানে মার্কের উপর ভিত্তি করে তোমরা সেভাবে আর কি দেখো, তোমরা বিগত সালে প্রশ্নগুলো দেখে যে তোমরা সময়ের ভিতরে আসলে কতটুকু কভার করতে পারো। তো সেভাবে যেমন তোমাদের আর কি যেটা আর কি গত যে বিগত সালে যে প্রশ্নটা আমরা করেছিলাম আর কি তোমাদের আগের ব্যাচ যারা, তো সেখানে ছিল যে what do you mean by social change, describe factors of social change. What do you mean by social change? Social change বলতে কি বোঝো? Describe factors of social change, এই দুইটা মিলে সেখানে 5 মার্ক ছিল। আর যেটা 9 মার্ক হিসেবে ছিল explain the impact of technological change on social order, অর্থাৎ আমাদের টেকনোলজিক্যাল যে ফ্যাক্টরস সেটার প্রভাবটা কি। তো এটা আর কি মানে সেখানে 9 মার্ক হিসেবে ছিল। এবং আগে তোমাদের এই চ্যাপ্টারটা দুইটা চ্যাপ্টার ছিল আগের সিলেবাসে, তো সেখানে এই দুই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন। তারপর যেমন জাস্টিফাই দ্য রোল অফ এগ্রিকালচার ইন রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগ্রিকালচারের যে রোলটা সেটা জাস্টিফাই করো। তো এটা ছিল মানে তাদের 7 মার্ক হিসেবে ছিল। এবং ডিফাইন রুরাল ডেভেলপমেন্ট এবং তার সাথে আরেকটা এসডিজি ছিল যেটা তোমাদের সিলেবাসে নাই, সেটা তাদের দুইটা মিলে 7 মার্ক ছিল। তো তোমাদের দেখবা যে আমার পার্ট থেকে তোমাদের যেটা আর কি হয়তো ছোট প্রশ্নগুলো সেটা আর কি ছোট প্রশ্নগুলো তোমাদের হয়তো রিপিট হতে পারে, কিন্তু বড় প্রশ্নগুলো আমাদের কম রিপিট হয়। দেখবা যে তোমরা যেটা আর কি গত বছর পড়ে গেছিল সেটা একটু কম গুরুত্ব দিয়ে পড়লে তোমাদের চলবে আর কি। তো তোমরা আর ওদের যেমন শর্ট নোট ছিল এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট, বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট, তো এটা ছিল শর্ট নোট। আর 3 নাম্বার চ্যাপ্টারের শর্ট নোট ছিল কজেস অফ সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সোশ্যাল ডিফারেন্সিয়েশনের কজেস গুলো কি কি। তো এইভাবে আর কি তোমাদের প্রশ্নগুলো দেওয়া হতে পারে। তো তোমরা সেভাবে প্রস্তুতি নিও, আশা করি তোমরা অনেক ভালো করবে। তো সেটা তো তারপর যেটা আর কি তোমাদের সোশ্যাল যে ডিফারেন্সিয়েশন বা স্ট্র্যাটিফিকেশন, সেখানে যে ফাংশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সিস্টেম যেটা ছিল ফাংশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সেটা বিগত সালের প্রশ্নে দেওয়া হয়েছিল। তো এখন তোমাদের হয়তো ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা সেটা তোমাদের দেওয়া হতে পারে, বা তোমাদের যেটা আর কি থিওরি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেখান থেকে তোমাদের প্রশ্নটা করা হতে পারে। তো তোমরা সেভাবে আর কি বিগত সালের প্রশ্ন দেখে একটু অ্যানালাইসিস করে প্রস্তুতি নিও। ওকে, আর কিছু তোমাদের? হ্যাঁ, এরপর যদি তোমাদের যেটা আর কি তোমাদের পরীক্ষা শুরু হইতে অথবা আরো অনেক পরে হবে, তো এরপরে যদি তোমাদের আর কোনো জানার থাকে বা কখনো দরকার পড়ে, আর তোমাদের যদি ফিজিক্যালি কখনো ক্লাস শুরু হয় যদি চলে, তো হয়তো তোমাদের একটা করে আমি ফিজিক্যালি তোমাদের ক্লাসরুমে গিয়ে হয়তো আবার একটা ক্লাস নিব, গিয়ে হয়তো আবার তোমাদের ডিটেলস সেখানে বলবো আর কি। কিংবা তোমাদের যদি ক্লাস টেস্ট হয় তো সেখানেও তারপরে তোমাদের আমি আবারও বলবো আর কি। কারণ তোমাদের এখনো লেভেল 1 সেমিস্টার 1 এর এটারই পরীক্ষা হয়নি টোটালি, বা অনেক ক্লাসও বাকি আছে। তো এটা মানে পরীক্ষা হতে তোমাদের অনেক দেরি। তো সেক্ষেত্রে পরে হয়তো আবারও তোমাদের সাথে দেখা হবে, বা হয়তো অনলাইনেও বা যেভাবে হোক আবারও তোমাদের ডিটেলস আবার জানাবো। তো এটা আর কি, তোমরা সবাই ভালো থেকো এবং ভালোভাবে প্রস্তুতি নিও এবং সবাই সুস্থ থাকো। তো তোমরা একমাত্র ব্যাচ যাদের সাথে আর কি ফিজিক্যালি কোনো ক্লাস নেওয়া হলো না। তো তোমাদের তারপর তোমাদের হয়তো ক্লাস টেস্টের সময় অবশ্যই থাকবো, তখন হয়তো ফিজিক্যালি হয়তো পরীক্ষা নিতে হবে। তো সেটা তো তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকিও এবং আমাদের জন্য আসসালামু দোয়া আলাইকুম। করিও। স্যার এটা আসসালামু আলাইকুম। কি দিয়ে দিবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের এটা যে পিডিএফটা আমি দিয়ে দিব আর কি, তোমাদের মেইল করে দিব। কেউ যদি না পাও
তো তোমাদের যারা আরো ফ্রেন্ডরা আছে তাদের কাছ থেকে একটু নিয়ে নিও আর কি, যদি কেউ মিস করো আর কি, তোমাদের মেইলে যদি না যায় এটা আর কি। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম